স্বাগত স্টার নিউজ প্রাইমের সঙ্গে আছি আমি জুম্মান সাদিক জ্যাভলিন। শুরুতেই শিরোনাম। একটা রোগী মারা গেছে, বর্তমানে ওই বডিটা পর্যন্ত নিয়ে যেতে পারতেছি না। রোডঘাটের পানি, দোকানের ভিতরে পানি, ব্যবসা বাণিজ্য কিভাবে হয়? পলিথিন কাগজ দিয়ে ড্রেনগুলা ভরানো থাকার কারণে পানিটা দ্রুত আপনার সাপ্লাই দিতে পারে না। টানা বৃষ্টিতে ডুবলো রাজধানী, জলাবদ্ধতা ও যানজটে নাকাল নগরবাসী। ৮ জেলায় বৃষ্টিতে আরও বাড়ল ভোগান্তি, সাতক্ষীরায় বেড়িবাঁধের ৪০ স্থানে ভাঙন। 10-12 দিন ধরে আমাদের পানি বন্দি। পানির কারণে তো আমাদের বাচ্চারা নানা ধরনের রোগ হইতেছে। প্রত্যেকটা ঘরে চালুর পরে পানি, এরা সবাই আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিছে। মার্শাল আর্ট প্রশিক্ষণের আড়ালে উগ্রবাদী কর্মকাণ্ডের অভিযোগ, ফাতাহ কমব্যাটের প্রধান সহ আটক ৭। বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। প্রিমিয়ার ব্যাংকে আওয়ামী লীগ নেতা ইকবালের পরিবারের হাজার কোটি টাকার অনিয়ম, খেলাপি ঋণে বিপর্যস্ত প্রতিষ্ঠানটি। সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের চিরবিদায়, সংসদের দক্ষিণ প্লাজায় বাদ আসর দ্বিতীয় জানাজা শেষেই দাফন। হরমুজে এবার আক্রান্ত সাইপ্রাসের জাহাজ, জবাবে ইরানের একাধিক বন্দরে মার্কিন হামলা। মুস্তাফা খামেনির অর্থদাতাদের ওপর নিষেধাজ্ঞা। দেখছিলেন শিরোনাম। বছরের সবচেয়ে দুর্ভোগের দিন কাটাচ্ছে রাজধানী ঢাকার মানুষ। অধিকাংশ এলাকায় বন্যার পানির মতো জমেছে পানি। রাস্তায় জলাবদ্ধতার সাথে গাড়ির সংকটে চরম ভোগান্তিতে পড়েন কর্মজীবী মানুষ। এমন পরিস্থিতিতে উল্টো শঙ্কার খবর দিয়েছে আবহাওয়া অফিস, এই সপ্তাহের পুরোটা জুড়েই সারা দেশে হবে মুষলধারে বৃষ্টি। মধ্যরাত থেকেই মুষলধারে বৃষ্টি, সকাল গড়িয়ে দুপুরের পরেও বৃষ্টি থামার নামগন্ধ নেই। ফলাফল রাজধানী জুড়ে তীব্র জলাবদ্ধতা। সকাল সকাল কর্মজীবী মানুষ বাসা থেকে বের হবার আগেই পড়েন বন্যার মতো পানির মুখে। নগরের প্রধান প্রধান সড়ক ধরে আবাসিক অলিগলি সবখানেই পানি। অনেকেই ঘর থেকে বের হননি, যারা বের হয়েছেন পড়েছেন মহা দুর্ভোগে। এখানে একটা রোগী নামাইছি মেডিকেলে নামানোর পরে এখন আটকে গেছি, পানিতে আসতে পারতেছি না। এই যে ব্যাটারি চালিত গাড়ি পানি ঢুকে গেছে সাগরের মধ্যে, এখানে পিক আপ করতেছে না। ঢাকায় সবচেয়ে বেশি দুর্ভোগ দেখা যায় নয়াপল্টন, মতিঝিল, নিউ মার্কেট, এলিফ্যান্ট রোড, শান্তিনগর, মালিবাগ, বনানী ও মিরপুর এলাকায়। প্রতিবছর বর্ষা এলেই এমন দুর্ভোগ নিয়ে ক্ষোভ জানান নগরবাসী। বেশি সমস্যায় পড়েন স্কুল কলেজগামী শিক্ষার্থীরা। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে অনেক স্কুল বন্ধ এবং সাময়িক পরীক্ষা স্থগিত করা হয়। ডিউটি ছিল, খুব কষ্ট করে ভিজিয়া, আপনারা দেখেন কাপড় চোপড় নিয়ে আসছি ভিজিয়া। না, গাড়ি পুরো অ্যাভেলেবেল না, যা আছে তারা পানির জন্য যেতে পারতেছে না। পানি একবারে হাঁটু সমান, কোথাও যেতে পারতেছি না। এখন আবার ওদিকে যেতে হবে, কিন্তু পানির জন্য যেতে পারতেছি না। যে অবস্থা, রোডঘাটের পানি, দোকানের ভিতরে পানি, ব্যবসা বাণিজ্য কিভাবে হয়? রাস্তায় তো লোক সংখ্যাই নাই, পুরো অবস্থা খারাপ। আবহাওয়া অফিস দিচ্ছে খারাপ খবর, এরকম বৃষ্টি থাকবে এই সপ্তাহ জুড়ে। এর মধ্যে আগামী 2-3 দিনে সারা দেশে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মামুনুর রশিদ পনেল, স্টার নিউজ, ঢাকা। টানা বৃষ্টিতে নগরের বিভিন্ন সড়ক এবং নিম্নাঞ্চলে দেখা দিয়েছে জলাবদ্ধতা। জনদুর্ভোগের খবর জানতে আমরা আমাদের সহকর্মীদের সঙ্গে যুক্ত হচ্ছি। আমাদের কাকরাইল এবং নয়াপল্টন দু জায়গায় থেকেই আমাদের সহকর্মীরা যুক্ত হবেন। প্রথমে নয়াপল্টনে যাচ্ছি, সেখানে আছেন আমাদের সহকর্মী এনামুল হক। এনাম, একটু আমাদেরকে জানাবেন, এনাম, একেবারেই রাস্তায় হাঁটু পানি চলে এসেছে দেখা যাচ্ছে, কি অবস্থা এখন? যানজটের কি অবস্থা? মানুষজন চলাচলটা করছে কিভাবে? ধন্যবাদ জ্যাভলিন। আমি যেটি দেখতে পাচ্ছি, সকাল থেকে এখানে অবস্থান করছি। এখানের যে এই এলাকাটিতে রয়েছে এটি বিশেষ করে যে অফিসিয়াল এলাকা এবং স্কুল কলেজগামী যে লোকজন রয়েছে, ছাত্রছাত্রী রয়েছে এবং এর সাথে যারা অফিসিয়াল লোকজন রয়েছে, তাদের যাতায়াতে বেশ সমস্যা হচ্ছে এবং তারা ক্ষোভ ঝাড়ছিলেন। তারা বলছিলেন যে পানি বেশি হওয়ার কারণে তাদের অফিসে যাওয়ার সমস্যা হচ্ছে। রিকশার যে ভাড়া, চিরচারিত যে ভাড়া, তার থেকে ডাবল থেকেও বেশি ভাড়া নেওয়া হচ্ছে। তারা যেটি বলছে
বলছিলেন। এবং আমরা যেটি দেখতে পেয়েছি যে সকাল থেকে বিভিন্ন গাড়ি এখানে বিকল হয়ে পড়ে আছে এবং তার জন্য বেশ যানজট তৈরি হয়েছে। রিক্সাগুলো যে অটো রিক্সাগুলো আছে সেগুলোরও সমস্যা হচ্ছে। আমরা দেখতে পেয়েছি পা চলা যে রিক্সাগুলো আছে তারাও বেশি ভাড়া নিচ্ছে বলে অভিযোগ করছিলেন যাত্রীরা। তারা খুব ঝাড়ছিলেন এবং বলছিলেন যে অফিসে যাওয়ার ক্ষেত্রে তাদের নিয়ম অনুযায়ী যে সময়টা, প্রতিদিনের যে সময়টা লাগে তার থেকে বেশি সময় লেগে যাচ্ছে। এবং আমরা যেটি দেখতে পেয়েছি অ্যাম্বুলেন্সগুলো চলার ক্ষেত্রে সমস্যা হচ্ছে এবং জরুরি যে পণ্য সরবরাহ যেমন ঔষধের যে গাড়িগুলো সেগুলো কিন্তু এখানে পানির কারণে বিকল হয়ে দাঁড়িয়ে আছে, আপনি দেখতে পাচ্ছেন। এবং এর সাথে আমরা যেটি দেখতে পাচ্ছি যে দীর্ঘ একটি যানজট তৈরি হয়েছে। দীর্ঘ জ্যামের কারণে কিন্তু যে বাকি যে গাড়িগুলো সেগুলো দাঁড়িয়ে আছে, যেতে পারছে না। এবং এর সাথে মানুষজনের চলাফেরার ক্ষেত্রে বড় ধরনের সমস্যা হচ্ছে। যারা খেটে খাওয়া মানুষ, যারা প্রতিদিন যে তাদের চলার জন্য যে প্রয়োজনীয়তা সেটি তারা মেটাতে পারছে না। এখানে আমরা যেটি দেখতে পেয়েছি যে সিএনজি থেকে শুরু করে বিভিন্ন যে যানবাহনগুলো রয়েছে তাদের বেশ সমস্যা হচ্ছে যে রাস্তায় ঘাটে কিন্তু গাড়িগুলো বিকল হয়ে যাচ্ছে এবং সেগুলোকে টেনে টেনে নিয়ে যেতে হচ্ছে। এবং অফিসের যে অফিসগামী মানুষ তারা কিন্তু বিভিন্ন ধরনের অভিযোগ করছিলেন। এই ছিল জ্যাবলিন আমার কাছে নয়াপল্টন থেকে সবশেষ। জ্যাবলিন। ধন্যবাদ এনামুল আপনাকে। আমাদের আরেক সহকর্মী নাজমুলও আছেন, কাকরাইলের কাছাকাছি আছেন। সেখানে কি অবস্থা একটু জানাবেন আমাদেরকে। কাকরাইল থেকে যে গুরুত্বপূর্ণ সড়কগুলো সেখানে সংযুক্ত হয়েছে এবং সেগুনবাগিচার যে রাস্তাটা ওটি কিছুটা নিচু, ওই পাশটা কেমন দেখলেন আসলে? ওখানে মানুষজন চলাচল করতে পারছে কিনা? জ্যাভলিন, কাকরাইলের এই সড়কটি আসলেই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে এটা একটা চতুর্মুখী একটি সড়ক। এখানে 4 রাস্তা একসাথে এখানে মিলিত হয়েছেন এবং এদিকে যদি দেখায় তাহলে এদিকে হচ্ছে শান্তিনগর, মালিবাগ, আমার হাতের এই পাশে গেলে হচ্ছে এই দিক দিয়ে ফকিরাপুল, তারপর হচ্ছে এখানে সামনে আরো একটি কলেজ আছে মতিঝিল, নটরডেম কলেজ সেখানে রয়েছে। এই পাশে হচ্ছে শিল্পকলা একাডেমি সহ সেগুনবাগিচা। এবং 4মুখী এই রাস্তা ধরতে গেলে পানিতে একেবারেই নাজেহাল অবস্থা। একটু যদি দেখানোর চেষ্টা করি তাহলে দেখতেই পাচ্ছেন, মানে পানিতে কিন্তু জবুথবু অবস্থা, একেবারে টই টই করছে পানি। এবং যেহেতু এখানে গাড়ি চলাচল করছে এখানে কিছুক্ষণ পরপরই যেহেতু সড়কে পানি রয়েছে, ঢেউয়ের পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। সেই ঢেউগুলো আবার দূরে গিয়ে এখানে যারা চলাচল করছেন তাদেরকে আবার ভিজিয়ে দিচ্ছেন। কিছুক্ষণ পূর্বের কথা যদি জানাতে চাই তাহলে ফকিরাপুলে ছিলাম এবং আজকে সকাল পর্যন্ত যতগুলো সড়ক প্রদক্ষিণ করেছি তার মধ্যে ফকিরাপুলে একেবারে কোমর সমান পানি আমরা পেয়েছি। সেখানে নাজেহাল অবস্থা আসলে সেখানকার, এবং নগরবাসীও একেবারে যাচ্ছে তাই অবস্থায়। তারা বলছিলেন যে এরকম যদি সড়কে আসলে পরিস্থিতি থাকে, কয়েক ঘন্টার ভারী বর্ষণেই যেখানে হচ্ছে রাজধানী ডুবে কিন্তু অবস্থা ভালো নেই, অর্থাৎ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তারা হচ্ছে সরকারের কাছে তারা জানাচ্ছিলেন যে ড্রেনেজ সিস্টেমের যাতে উন্নতি করা হয়। তাছাড়া এই জলাবদ্ধতার নিরসনে, যেহেতু বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ হিসেবে জলাবদ্ধতা যেহেতু রাজধানী জুড়ে এটা সৃষ্টি হয়েছে, সেহেতু মানুষজন আসলে কিছুটা হতাশই হয়েছে। কারণ রাজধানীতে যেখানে হচ্ছে চলাচল করতে গিয়ে কয়েক ঘন্টার ভারী বর্ষণে এই অবস্থা সৃষ্টি হয়েছে, মানুষ প্রশ্ন করছেন তাহলে সারা দেশে কি অবস্থা হবে যদি কয়েক ঘন্টা ভারী বর্ষণ হয়। জ্যাভলিন। ধন্যবাদ আপনাকে নাজমুল। চট্টগ্রামে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ বিষয়ে জানাতে, সবশেষ খবর জানতে আমরা যুক্ত হচ্ছে আমাদের সহকর্মী রুকন উদ্দিনের সঙ্গে। রুকন, একটু আমাদেরকে জানাবেন, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং তিনি একই সঙ্গে বিরোধী জোটে রয়েছেন সংসদ সদস্য, তিনি সেখানে পরিদর্শনে গেছেন। কি অবস্থা সেখানে এবং জলাবদ্ধতার খবরটাও আমাদেরকে জানাবেন। জেবলিন, একটু আগেই অর্থাৎ 10 থেকে 15 মিনিট আগেই নাহিদ ইসলাম এবং হাসনাত আবদুল্লাহ চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এসেছে, যেখানে এই উপজেলায় সবচেয়ে বেশি যেখানে প্লাবিত হয়েছে সেই জায়গাটিতে এসেছেন। এসে দেখছেন যে এই পানি মারিয়েই তারা এই যে বন্যা কবলিত এলাকাটি রয়েছে রায়পুর ইউনিয়নের গহিরা এলাকা, এই এলাকাটিতে তারা পরিদর্শন করছেন এবং যে সকল ক্ষতিগ্রস্ত পরিবার রয়েছে, অর্থাৎ পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে, পানিবন্দী সেই মানুষগুলোকে ত্রাণ পৌঁছে দিচ্ছেন তারা। এবং এখানে আমরা দেখছি এনসিপির বেশ কয়েকজন নেতা রয়েছে এবং চট্টগ্রাম মহানগরের নেতারাও আছেন।
তারা বিভিন্ন ঘরে গিয়ে তারা এই যে ত্রাণ সেগুলো বিতরণ করছেন। আপনাকে যদি একটু বলি জলাবদ্ধতার যেই খবর, চট্টগ্রামের 5টি উপজেলায় সবচেয়ে বেশি জলাবদ্ধতা হয়েছে, প্লাবিত হয়েছে। তার মধ্যে বাঁশখালী, সাতকানিয়া, হাটহাজারী, চন্দনা, এইসব ফটিকছড়ি এইসব এলাকা। সেই তুলনায় আনোয়ারা উপজেলায় তেমন জলাবদ্ধতায় প্লাবিত হয়নি, কিন্তু এই অংশটি অর্থাৎ রায়পুর ইউনিয়ন, যেহেতু এটি একটি সাগর তীরবর্তী একটি এলাকা, এই এলাকাটিতে মূলত জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং গতকালও এখানে বুক সমান পানি ছিল, আজকে কিছুটা কমেছে। তবে সকাল থেকে এখানে কিন্তু ভারী বৃষ্টিপাত হচ্ছে, সেই কারণে সামনে আরও পানি এখানে বাড়তে পারে কিনা, প্লাবিত হতে পারে কিনা, সেই বিষয়টি নিয়ে কিন্তু শঙ্কা প্রকাশ করছেন স্থানীয়রা। আর এই যে অংশটি রয়েছে আনোয়ারা উপজেলার অন্যান্য যেই ইউনিয়নগুলো রয়েছে সেখানে তেমন প্লাবিত হয়নি, অর্থাৎ সেখানকার স্বাভাবিক অবস্থায় রয়েছে। সেখানকার যে নিত্যদিনের বাজার সদাই করা থেকে শুরু করে সব কিছু স্বাভাবিক থাকলেও এই এলাকাটি অর্থাৎ রায়পুর ইউনিয়নের গহিরা এই এলাকাটি আসলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্লাবিত হয়েছে। এবং এখানকার মানুষজন যেটি বলছেন যে এখানে কিন্তু এখনো পর্যন্ত সেভাবে ত্রাণ পৌঁছায়নি। এখন এনসিপির পক্ষ থেকে অর্থাৎ নাহিদ ইসলাম এবং হাসনাত আবদুল্লাহ কিন্তু এখানে ত্রাণ বিতরণ করতে এসেছেন এবং তারা এখানে পরিদর্শন করছেন প্লাবিত যে এলাকাগুলো রয়েছে, যে জায়গাগুলো রয়েছে সেগুলো। এ ছিল আমার কাছে সবশেষ। জেবলিন। জি, ধন্যবাদ আপনাকে রুকন। পার্বত্যাঞ্চল ও কক্সবাজারে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে এখনও মানুষের দুর্ভোগ কমেনি। বান্দরবানে এখনও পানিবন্দী ঘরবাড়ি এবং সড়ক। একই চিত্র কক্সবাজারে, চকরিয়া এবং পেকুয়ায়। খাগড়াছড়ি, রাঙ্গামাটির নিম্নাঞ্চল থেকে পানি নামতে শুরু করেছে। 5 দিন পর স্বাভাবিক হয়েছে কক্সবাজারের ট্রেন চলাচল। রাঙ্গামাটির দুধপুকুরিয়া সুখবিলা এলাকা। টানা বৃষ্টির সাথে উজানের ঢলে ভেঙেছে সড়ক, বন্ধ বান্দরবান রাঙ্গামাটি মহাসড়কে যান চলাচল। তবে জেলার বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। বাঘাইছড়ি ও বিলাইছড়ির নিম্নাঞ্চল থেকে নামতে শুরু করেছে পানি। 47টি আশ্রয় কেন্দ্র থেকে অনেকেই ফিরতে শুরু করেছেন বাড়িতে। বান্দরবান থেকে বালাঘাটা যাতায়াত করবো, সেখানেও হাঁটু সমান, কোমরের সমান পানি হয়ে গেছে। আমাদের যে ডিএমএসসি ছাত্রী নিবাস আছে ওখানেও প্রায় নিচে ফ্লোরটা একেবারে ডুবে গেছে। এখন আমরা তো অসহায়, আমরা কোথায় যাব? ঘর বাড়ি তো আমাদের এখন কিছু হচ্ছে না। এ চিত্র বান্দরবানের। যেদিকে চোখ যায় বন্যার পানি। বন্যার খানিকটা উন্নতি হলেও ডুবে আছে ঘরবাড়ি, সড়ক। প্লাবিত রয়েছে 7 উপজেলার নিম্নাঞ্চল। পানিবন্দী 6,000-এর বেশি মানুষ আছেন আশ্রয় কেন্দ্রে। বিপদ সীমার উপরে আছে সাঙ্গুর পানি। মানুষ দুর্ভিক্ষ বেশি হয়ে গেছে, কারণ কাজকর্ম নেই। আজকে 10-12 দিন ধরে আমাদের পানি বন্দি, কেউ পানি বান্ধি, কেউ ঘর ডুবে গেছে, কেউ চলাচল করতে পারতেছে না। পানির কারণে তো আমাদের বাচ্চারা নানা ধরনের রোগ হইতেছে, রোগে আক্রান্ত হয়েছে, যে কলেরা, আমাশয়, টাইফয়েড, পানিজনিত রোগে। এখন বাচ্চাকে ডাক্তারের কাছে নিয়ে গেছি। মাল পত্র সব নষ্ট হয়ে যেতেছে, বাজার বসতে হচ্ছে, আমরা অনেক কষ্ট আছি, খেতে পারতে আছি না। পানি নামতে শুরু করেছে খাগড়াছড়ির নিম্নাঞ্চল থেকেও। সাজেকের সাথে যান চলাচল শুরু হয়েছে, তবে দীঘিনালার মেরুন ইউনিয়নের অর্ধশতাধিক পরিবার রয়েছে পানিবন্দী। কক্সবাজারের চকরিয়া ও পেকুয়ায় অপরিবর্তিত বন্যা পরিস্থিতি। পানিবন্দী 2 লক্ষাধিক মানুষ, তবে সদর ও রামুতে পানি নেমে গেছে, বেরিয়ে আসছে ক্ষয়ক্ষতি। এখন পানি দেখা যায় প্রচুর বাড়ি গিয়ে, আগে কিন্তু পানি আর এখন গিয়ে এখন কিন্তু বেশি বাড়ি গিয়ে আঁকি। আর বন্যা পানি বেশি ক্ষুদা নষ্ট হয়ে গিয়ে, জিনিসপাতি নষ্ট হয়ে গিয়ে, মাছ টাছ গিয়ে তার মানুষ কষ্ট। দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ ও উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে সেনাবাহিনী। পরিস্থিতি মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী। ত্রাণ, তাদের খাবার দাবার 10 দিন লাগে, 3 মাস লাগে 3 বার। আর ওই তাদেরকে রিহ্যাবিলিট করার জন্য, পুনর্বাসন করার জন্য আমরা চেষ্টা করবো। গরু ছাগল দিতে হলে দিব, ঘর বাড়ি বানানোর জন্য মানে টিন এগুলি দিব। এদিকে 5 দিন বন্ধ থাকার পর কক্সবাজারের সাথে সারা দেশের রেল যোগাযোগ শুরু হয়েছে। হাসিবুর রহমান, স্টার নিউজ। বন্যা পরিস্থিতির খবর জানতে আমরা বান্দরবানে আমাদের সহকর্মী নিবিড় সাহার সঙ্গে সরাসরি যুক্ত হতে চাই, এবং এর আগে আমরা কক্সবাজারে আমাদের আরেক সহকর্মী মুহিবুল্লাহ মুহিব, তিনিও যুক্ত আছেন। আমরা মুহিবের কাছে একটু জানতে চাই, মুহিব আমাদেরকে জানাবেন চকরিয়া এবং পেকুয়ার বন্যার যে দুর্ভোগের চিত্র, সেটি কি অবস্থায় আছে, বর্তমান পরিস্থিতিটা কেমন সেখানে?
জেভলিন আসলে এটি পরিবর্তন হয়েছে এমনটা বলা ভুল হবে, কারণ এখনো অপরিবর্তিত অবস্থায় রয়েছে। পানি কিছুটা কমে আবার বৃষ্টি যেহেতু মুষলধারে চলছিল, কিছুক্ষণ আগেও মুষলধারে বৃষ্টি হচ্ছিল, যদিও এখন কিছুটা থেমেছে, তবে পানি স্থির হয়ে রয়েছে পেকুয়া এবং চকরিয়া মাতামুহুরীর বিভিন্ন স্থানে। আমি এই মুহূর্তে যে জায়গাটি রয়েছি এখানে একটি বাড়িতে মূলত পানিবন্দী অবস্থায় রয়েছে। এখানে কিছুটা পানি কমলেও এই অল্প কিছুক্ষণ আগে টানা বর্ষণের ফলে এখানে পানি আবারও বৃদ্ধি পেয়েছে। পাহাড়ি ডলের পানি আবারও প্রবেশ করছে। এটি আমরা বিভিন্নভাবে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় পানি বৃদ্ধির খবরটি আমরা পাচ্ছি। একই সঙ্গে আসলে ত্রাণ বিতরণ জেলা পুলিশের পক্ষ থেকে আজকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে যে সমস্ত এলাকায় আসলে পানিবন্দী অবস্থায় রয়েছে স্থানীয়রা। একই সঙ্গে জেলা প্রশাসক বলছেন যে ধারাবাহিকভাবে তারা বিভিন্ন ইউনিয়নে আসলে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করছেন। এভাবে আসলে পাকা ঘর, কাঁচা ঘর সবকিছুই এখনো পানিতে তলিয়ে অবস্থায় রয়েছে। অনেক মানুষ, বিশেষ করে পেকুয়ার শিলকালি থেকে শুরু করে কয়েকটি ইউনিয়নের ব্যাপকভাবে এখনো পানিবন্দী অবস্থায় রয়েছে মানুষ। তারা আসলে বৃষ্টির মধ্যে খাবার দাবার, সুপেয় পানি এবং স্বাস্থ্য চিকিৎসা সেবা নিয়ে আসলে বড় ধরনের একটা সংকটময় পরিস্থিতি পার করছেন। এছাড়াও রেল লাইনের পাশে প্রায় 2 শতাধিক পরিবার আজকে পর্যন্ত রয়েছে, যদিও গতকাল থেকেই শতাধিক পরিবারকে আমরা সেখানে উপস্থিত দেখতে পেয়েছি। যেহেতু রেল লাইনের জায়গাটা কিছুটা উঁচু, সেখানে মানুষের আশ্রয়স্থল মানুষ খুঁজে নিয়েছে, তাঁবুতে বা অনেকে হচ্ছে তিরপল দিয়ে আসলে কুড়ে ঘর বানিয়ে সেখানে আসলে অবস্থান করছে। এছাড়া এটার মূল কারণ হচ্ছে জেভলিন, যে সমস্ত আশ্রয় কেন্দ্র রয়েছে সেখানেও কিন্তু অধিকাংশ আশ্রয় কেন্দ্র পানির নিচে তলিয়ে রয়েছে, যেখানে আসলে মানুষের যাতায়াত এবং চলাচল করা খুবই অসম্ভব। আমরা গতকাল থেকে বেশ কয়েকটি আশ্রয় কেন্দ্রে গিয়েছি নৌকা যুগে, পায়ে হেঁটে যাবার কোনোভাবেই সুযোগ নেই। সেখানে কোমর সমান, কোথাও কোথাও একেবারে ডুবে যাওয়ার মতো অবস্থা। সেই কারণে আসলে মানুষ যেখানে আশ্রয় খুঁজবেন সেই জায়গায়, সেই আশ্রয় কেন্দ্রগুলোই এখনো আসলে ডুবন্ত অবস্থায় রয়েছে। আমরা বড়ইতলির পহরছান্দা এবং পেকুয়ার বিস্তীর্ণ এলাকার আশ্রয় কেন্দ্রগুলো ঘুরেছি। বিশেষ করে চকরিয়া উপজেলায় অন্তত 90টি আশ্রয় কেন্দ্র রয়েছে, যার বেশিরভাগ আশ্রয় কেন্দ্র কিন্তু পানির বন্দী অবস্থায় রয়েছে বলে আমরা জানতে পেরেছি। জেভলিন, এই ছিল আমার কাছে পানিবন্দী মানুষের সর্বশেষ খবরাখবর। ধন্যবাদ মহিব আপনাকে। নিবিড় বান্দরবনে গেছেন, সেখানের অবস্থা একটু আমাদেরকে জানাবেন। কি অবস্থা? যেই পথঘাট এমনিতেই বৃষ্টির সময় বা বর্ষার সময় পাহাড়ি রাস্তায় চলাচল বিপজ্জনক হয়ে যায়, এখন সেখানকার পরিস্থিতি কি? পাহাড় ধসের কোনো শঙ্কার ব্যাপারে জেনেছেন কিনা? জেভলিন, পাহাড় ধসের সংখ্যার কথা যেটি বললেন, যে গতকাল রাতে কিন্তু বৃষ্টি হয়নি। আজকে বেলা 11:30 পর্যন্তও কিন্তু পরিস্থিতি সব ঠিকঠাক ছিল, তবে এরপর থেকে যে টানা মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে সেটি এখন 2টার ওপরে বাজে, এখনও হচ্ছে। এবং গতকাল যে বন্যা পরিস্থিতি ছিল সেটি রাতে বৃষ্টি না হয় কিন্তু পানি বেশ খানিকটা কমে গিয়েছিল, তবে এখন যেহেতু আবারও বৃষ্টি হচ্ছে এবং এখন কিন্তু আবারও সেই সংখ্যাটি নতুন করে জন্ম দিচ্ছে। এবং আমি এখন আছি মধ্যমপাড়া এলাকায়, অর্থাৎ বান্দরবান মূল শহরের পাশেই এই অংশটি। এবং এই যে বাড়িঘরগুলো দেখছেন সেগুলো কিন্তু আমি গতকাল কিন্তু এই বাড়িগুলো কিন্তু পুরোটি কিন্তু পানির নিচে তলিয়েছিল। পাশে সাঙ্গু নদী দেখা যাচ্ছে। এবং যেহেতু আজকে আবারও বৃষ্টি হচ্ছে এবং গেল 24 ঘন্টায় পানি উন্নয়ন বোর্ডের থেকে আমরা যে তথ্যটি পেয়েছি যে বিভিন্ন নদ নদীর পানি, অর্থাৎ সাঙ্গু নদী এবং মাতামুহুরী নদীর পানি বিপদসীমার কিছুটা নিচে থাকলেও কিন্তু সাঙ্গু নদীর পানি এখনও বিপদসীমার প্রায় 1 মিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন, এই বাড়িঘরগুলোর পরেই কিন্তু আসলে নদী, এবং এই নদীর পানি বৃদ্ধির ফলে কিন্তু এখানকার এই ঘরগুলোর যারা বাসিন্দারা তারা কিন্তু এখানে আর কেউ থাকতে পারছেন না। সবাই কিন্তু কম বেশি এখান থেকে তারা রাস্তার ওপরের অংশে তারা আশ্রয় নিয়েছেন, কেউ সামিয়ানাটা নিয়ে, যে কোনো কেউ আত্মীয় বাড়িতে, এভাবেই কিন্তু তারা আসলে যে যার মতো অবস্থান নিয়েছেন, থাকছেন। এবং যেহেতু টানা বৃষ্টি হচ্ছে যার কারণে তারাও কিন্তু ব্যাপকভাবে ভোগান্তিতে পড়েছেন। এবং তাদের সাথে আমি কথা বলেছি, তারা যেমনটি আমাকে জানিয়েছেন যে এই যে বন্যা পরিস্থিতির মধ্যে গেল 5 থেকে 6
6 দিনের ভেতর কিন্তু তারা কেউই আসলে তেমন সরকারি সহায়তা কিংবা ত্রাণ সহায়তা কিছুই তারা আসলে সেরকমভাবে পাননি। তো সব কিছু মিলিয়ে এখনও যেহেতু বৃষ্টি হচ্ছে, এখন বন্যা পরিস্থিতি কোন দিকে যায় সেটি এখন আসলে আবার শঙ্কার বিষয় হয়ে দাঁড়িয়েছে বান্দরবনে। তো সব কিছু মিলিয়েই ছিল আমার কাছে থাকা সবশেষ খবর। জ্যাভলিন। জি, ধন্যবাদ নিবিড় আপনাকে। বর্ষা যত এগিয়ে আসছে ততই বাড়ছে নদী পাড়ের মানুষের উৎকণ্ঠা। লোকালয়ের দিকে এগিয়ে আসছে ফুলে ফেপে ওঠা নদী। এর মধ্যে সাতক্ষীরার বেড়িবাঁধের অন্তত 40টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। ফেনীর মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধেও দেখা দিয়েছে ভাঙন। আশ্রয় হারানোর শঙ্কায় তীরবর্তী মানুষগুলো। তাই দুর্যোগের আগেই টেকসই বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন তারা। একপাশে ফুঁসে ওঠা নদী, অন্য পাশে হাজারো মানুষের বসতি। কয়েকদিনের টানা বৃষ্টিতে এমনই উত্তাল সাতক্ষীরার আশাশুনি উপজেলার খোলপেটুয়া নদী। টানা ভারী বৃষ্টিতে উপজেলার মাদ্রা এলাকার বেড়িবাঁধে দেখা দিয়েছে ফাটল। স্থানীয়দের আশঙ্কা, আবারও ভারী বৃষ্টি বা জোয়ার এলেই তলিয়ে যাবে গ্রামের পর গ্রাম। এই ভাঙনকুল যদি ইতিমধ্যে আমরা রক্ষা করতে না পারি, সেক্ষেত্রে আমাদের এই 3 নম্বর বুধাটা ইউনিয়নের সমস্ত এলাকাটা প্লাবিত হয়ে যাবে। আমাদের তো অল্প একটুখান জায়গা আছে, আর আমাদের তো ভিতরে কোনো জায়গা নেই, আমরা থাকারও জায়গা নেই। আর নদীটা যদি ভেঙে যায় আমরা কোথায় যাব? যাবার জায়গা নাই। আশাশুনি ও শ্যামনগর সহ বেড়িবাঁধের অন্তত 40টি স্থানে দেখা দিয়েছে ভাঙন ও ধসের আশঙ্কা। নতুন করে ভাঙছে সদর উপজেলার হারুদ্দাহ সীমান্ত। চাষি জমি, আমরা যে কৃষক, আমাদের বর্তমান পরিস্থিতি হচ্ছে এটা পদক্ষেপ না নিলে আমাদের অনেক সমস্যা। এই সাইডে বালি কাটার পরে নদীটা ভাঙনে খুলে পড়ে, আর আমাদের স্থায়ী কোনো বার্তা সেইভাবে সরকার আসে না, চেয়ারম্যান মেম্বারও সেইভাবে পারেন। ঝুঁকিপূর্ণ বাঁধগুলোতে জরুরি সংস্কার চলছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। আসলে বর্ষা মৌসুমে আমাদের যে সাতক্ষীরার যে ঝুঁকিপূর্ণ বাঁধগুলো রয়েছে সেগুলো মেরামত করতে সক্ষম হবে। এদিকে নদীর তীব্র স্রোতে ভাঙনের ঝুঁকিতে আছে ফেনীর ফুলগাজীর দক্ষিণ বড়িয়া গ্রামের মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধও। পরশুরাম ও ছাগলনাইয়ারও বিভিন্ন স্থানের বাঁধ পড়ছে ভাঙনের কবলে। এতে শঙ্কায় নদী তীরবর্তী মানুষেরা। প্রতি বছরে শুনি এক নেকে ফাঁস হয়, এই অমুক নেকে ফাঁস হয়, কিন্তু আসলে কাজের কাজ আমরা এখনো কোনো দৃশ্যমান কোনো কাজ দেখতেছি না। মুহুরী নদীটা খনন করে বা সুন্দর করে বাঁধ নির্মাণ করে সুষ্ঠু পরিবেশ নির্মাণ করেন, অর্থাৎ সেনাবাহিনীর মাধ্যমে কাজটা করলে আমার মনে হয় ভালো হয়। বন্যা ঝুঁকি কমাতে মুহুরী কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের কথা জানালেন পাউবোর কর্মকর্তা। এই প্রকল্প বাস্তবায়নের ফলে সবগুলো কম্পোনেন্ট যদি সঠিকভাবে বাস্তবায়ন করা যায়, তাহলে প্রায় 14,209 কোটি টাকার সম্পদ সুরক্ষিত হবে আর কি। প্রাথমিক পর্যায়ে প্রকল্পের আনুমানিক খরচ ধরা হয়েছে 1,542 কোটি 16 লাখ টাকা। রিজভী হাবিব, স্টার নিউজ। এদিকে বৃষ্টি বাঁধাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে খোলা আকাশের নিচে বড় পর্দায় আর্জেন্টিনার দারুণ জয় উপভোগ করেছেন দেশের আলবিসেলেস্তে ভক্তরা। নেচে গেয়ে তারা স্মরণীয় করে রেখেছেন মুহূর্তগুলো। সমর্থকদের বিশ্বাস, শুধু সেমির মঞ্চ নয়, ব্যাক টু ব্যাক শিরোপা জিততে পারে মেসির আর্জেন্টিনা। এমন সমর্থক কোথায় পাবেন? কোথায় গেলে? কোন দেশে? প্রেম, ফুটবলের প্রেম, আর্জেন্টিনার প্রেম, মেসির প্রতি নিখাত ভালোবাসা কোনো শর্ত প্রযোজ্য নয়। গেল 2 দিনের ঝুম বৃষ্টির তীব্রতা রোববার সকালে বেড়েছে বহু গুণে। তবে ভালোবাসার কাছে ওসব যে নস্যি। ভিজে জবুথবু শীতে কাঁপছেন কেউ কেউ, তবে বুকের কাঁপন বোধ হয় তার চাইতেও ঢের বেশি। তখনও যে পেন্ডুলামের মতোই দুলছে ম্যাচের ভাগ্য, সমর্থকদের কিছুক্ষণ বাদেই মাথায় হাত। তবে এক নিমিষে ধরা দিল প্রশান্তি। সাহসের নাম হুলিয়ান আলভারেজ, ব্যাক টু ব্যাক লাউতারো মার্টিনেজ। ব্যাস, আলবিসেলেস্তে সমর্থকদের আর পায় কে? যে শরীর কিছুক্ষণ আগেও ছাতার নিচে খুঁজেছে আশ্রয়, তারাই এখন নাচে উন্মত্ত। রেফারির শেষবাসী বাজার সঙ্গে সঙ্গে যেন উল্লাসের মাত্রা ছড়িয়েছে আরো। এখন যে বৃষ্টিতে ভিজতেছি, এটা আমার গায়ে লাগতেছে না। কি জ্বর আসবে না ঠান্ডা লাগবে তা মনে হইতেছে না। ওই আশা নেই, ওই বিশ্বাস নেই, কিন্তু আশা। এই পানি ঠেলে এখানে কিন্তু বন্যার মতন অবস্থা, সব জায়গায় পানি। আমাদের প্রিয় ম্যাচের খেলা প্রিয় আর্জেন্টিনার খেলা দেখতে হবে, এটাই হলো বড় বিষয়। কি আছে সামনে এটা আমাদের দেখার বিষয় না। সারা রাত জেগে থাকা এটা আসলে বিপদ হয় না, বা শরীরে
কোনো একটা কিছু খারাপ লাগার অতিষ্ঠ হওয়া কোনোটাই কাজ করে না। টিএসসি থেকে রাজু ভাস্কর্য, আর্জেন্টিনার জয় মানেই যেন জনস্রোত। বিরূপ আবহাওয়া এদিনও হতে পারেনি বাধা, সেই সঙ্গে ট্রলও চলল প্রতিপক্ষকে নিয়েও। ব্রাজিলিয়ানদেরকে বলতে চাই, ও কুফা তুই আমার ঘাটে বিরিস না রে, তুই কুফা যেই দিকে যাস সেই দিকে কুফা লাগে রে। এ পুরুষ, তুমি তিনটা জিনিস আসক্ত হইও না, নেশা, নারী আর ব্রাজিল সাপোর্ট করা বন্ধ করো, নালে তোমার জীবন কিন্তু ধ্বংস হয়ে যাবে। ব্রাজিলের সাপোর্টার যারা আছে তারা সবাই আইসিইউতে আছে এখন, তারা কিছু বলতে পারে না, তারা আইসিইউতে আছে। আর্জেন্টিনা কেন, আমরা ভালোবাসি মেসিকে, মেসি আমাদের যা দিয়েছে, মেসিরা তো আমাদের বিশ্বকাপ দেখার স্বপ্ন ছিল, আমরা দেখেছি যে আমাদের সব স্বপ্ন পূরণ হয়ে গেছে, আমরা হারলেও খুশি জিতলেও খুশি, আমরা মেসিকে ভালোবাসি। আর মাত্র 2 ধাপ, শ্রীলঙ্কার বিপক্ষে সেমি, তারপর মেগা ফাইনাল। সমর্থকরাও বুনছেন স্বপ্ন জাল, বলছেন এবারও হবে, কারণ এমন খেলার পরে এবার না হলে আর কবে। মাহবুব রিমন, স্টার প্লে, ঢাকা। নারায়ণগঞ্জে ভুয়া ঋণ তৈরির অভিযোগের পর প্রিমিয়াম ব্যাংকে হাসিনা আমলে হওয়া আরও অনিয়ম বেরিয়ে আসছে। নতুন পরিচালনা পর্ষদ সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা HBM ইকবাল পরিবারের হাজার হাজার কোটি টাকার অনিয়ম খুঁজে পেয়েছে। এ বিষয়ে চিঠিও দেওয়া হয়েছে দুদকে, হয়েছে একাধিক মামলাও। অনিয়মের ধকলে ব্যাংকটির খেলাপি ঋণ বেড়ে এখন 10,000 কোটি টাকা ছাড়িয়েছে। আরও জানাচ্ছেন ওয়ালিদ সাকিব। দ্বিতীয় প্রজন্মের বেসরকারি খাতের প্রিমিয়ার ব্যাংক ঘিরে হাসিনা আমলে হওয়া নানা অনিয়মের অভিযোগ বেরিয়ে আসছে। ভুয়া ঋণ তৈরি, অর্থ পাচার, CSR ও ভবন ভাড়ার নামে অর্থ আত্মসাৎ এবং কেনাকাটার নামে সরিয়ে নেওয়া হয়েছে হাজার হাজার কোটি টাকা। এর সবকিছুই ঘটেছে সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ডাক্তার HBM ইকবালের সময়। 1999 সালে প্রতিষ্ঠার পর থেকে 2025 সাল পর্যন্ত টানা 26 বছর তিনি ব্যাংকটির চেয়ারম্যান ছিলেন। ওই সময়ে ইকবাল পরিবারের নিয়ন্ত্রণে ছিল প্রিমিয়ার ব্যাংক। 5 আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী 2025 সালের জানুয়ারি মাসে চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ান ইকবাল। পরে ওই পদে বসেন তার ছেলে ইমরান ইকবাল। তবে 2025 সালের আগস্টে পর্ষদ ভেঙে দেয় বাংলাদেশ ব্যাংক। নতুন পর্ষদ দায়িত্ব নেওয়ার পর ব্যাংকটির রন্ধ্রে রন্ধ্রে খুঁজে পেয়েছে ইকবাল পরিবারের অনিয়ম। অন্যান্য ব্যাংকে ঋণ খেলাপিরা যারা ঋণ নিয়ে যাচ্ছেন, ঋণ খেলাপি মানে ইচ্ছা করে খেলাপি হয়েছেন, ঋণ নিয়ে টাকাটা মেরে দিবেন এই চিন্তা করেই তারা ঋণ হয়েছে। কিন্তু প্রিমিয়ার ব্যাংকে যেটা হয়েছে সেটা যে যিনি চেয়ারম্যান, যিনি মালিক, তিনি টাকাগুলি সরিয়েছেন বুদ্ধি করে, মানে বিভিন্ন রকম ট্রিক্সে, বিভিন্ন রকম চালাকি করে টাকাগুলি নিচ্ছেন। বাংলাদেশ ব্যাংকের এক পরিদর্শন প্রতিবেদনে উঠে এসেছে ব্যাংকটির নারায়ণগঞ্জ শাখায় 43টি প্রতিষ্ঠানের নামে ভুয়া রপ্তানি আদেশ দেখিয়ে 3081 কোটি টাকার অনিয়ম করেছে। এছাড়া রাজধানীর বনানীতে নিজের মালিকানাধীন ইকবাল সেন্টার প্রিমিয়ার ব্যাংকের কাছে ভাড়া দিয়ে 600 কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে মামলাও হয়েছে। এমনকি CSR তহবিল থেকে 34 কোটি টাকা আত্মসাৎ করে স্ত্রী ও বাবার নামে গড়া প্রতিষ্ঠানে সরিয়েছেন ইকবাল। যেমন সাইফুজ্জামান ওনার চুরি আমরা জানি, এস আলমের চুরি আমরা জানি, নজরুলের চুরি আমরা জানি, কিন্তু ইকবাল সাহেবের মানে চুরিটা বড় অদ্ভুত। ওই রিপোর্টের মধ্যে যেগুলি আসছে অনিয়ম, দেখা গেল এখানে অনেকগুলো ভেন্ডর আছে, প্রায় 110 জন 20 জন ভেন্ডর। ওই ভেন্ডরদের সঙ্গে যে ডিলগুলি হইতো, ডিলে ধরেন একটা বিল হইল 2 কোটি টাকা, উনি ওই সেইটাকে 20 কোটি টাকা বানায় 18 কোটি নিয়ে যেতেন, ওই 2 কোটি ওদেরকে দিতেন। নতুন পর্ষদ এরই মধ্যে অনিয়মের ফরেনসিক অডিটের বিস্তারিত জানিয়ে দুদকে একাধিক চিঠি দিয়েছে, যেখানে অভ্যন্তরীণ কেনাকাটার নামে প্রায় 1,500 কোটি টাকা আত্মসাতের অভিযোগ আছে। আমাদেরকে বাংলাদেশ ব্যাংক ইনস্ট্রাকশন দেয় যে ওই ব্যাংকের অনেক অনিয়ম আছে, বেনিয়ম আছে, এগুলি আপনারা একুয়ার করেন, ফরেনসিক করেন। তো আমরা 5টা ফার্মকে ফরেনসিক করার জন্য, আমরা 6টা ফার্মকে আমরা ফরেনসিক করার জন্য আমরা টেন্ডার দিয়ে, ভালো কারা দেশি বিদেশি, তো আমরা বিদেশির মধ্যে আর্নেস্ট ইয়ং আর বাকি 5টা দেশি, এই আমরা 6টা ফার্মকে আমরা এই দুর্নীতি বা অনিয়ম তদন্ত করার জন্য তাদেরকে রিপোর্ট দিতে বলি। তো এনারা রিপোর্ট বার করার পরে আমরা হতবাক যে আপনি যা বললেন এই সব জবাবগুলি আমরা পেয়ে গেলাম, যে প্রত্যেকটা রিপোর্টই অসম্ভব রকমের অনিয়ম, চুরি এবং মানে অদ্ভুত রকম সব ঘটনা ধরা পড়লো আর কি। এত সব অনিয়মের ধকল সইতে না পেরে ব্যাংকটির খেলাপি ঋণের হার বাড়ছে হু হু করে। আগে সেগুলো লুকিয়ে রাখলেও এখন তা বেরিয়ে আসছে। 2021 সালে যেখানে মোট ঋণের মাত্র 2.5% ছিল খেলাপি, 2025 সালে তা বেড়ে হয়েছে 31% বা 10,389 কোটি টাকা। ওয়ালিদ সাকিব, স্টার নিউজ, ঢাকা।
আইএমএফের আগের ঋণ কর্মসূচি থেকে সরে এসে জনগণের স্বার্থে নতুন করে ঋণ কর্মসূচিতে যুক্ত হতে চায় সরকার। এমন মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেছেন। এ সময় অর্থমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার যেই ঋণ কর্মসূচি নিয়েছিল তা জনগণের স্বার্থ সুরক্ষা করা হয়নি। অর্থমন্ত্রী বলেন, আইএমএফে আগের কিস্তির টাকা পাওয়া নিয়ে কোনো চিন্তা নেই। এ সময় তিনি জানান, দেশে বিনিয়োগ বাড়বে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের জানাজার কারণে অর্থমন্ত্রীর সঙ্গে আজ আইএমএফ এর নির্ধারিত বৈঠকটি বাতিল করা হয়েছে। আগামীকাল বৈঠকটি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। বিষয়টা নতুন প্রোগ্রাম, আমরা তো আগের প্রোগ্রাম থেকে বেরিয়ে আসছি, কারণ ওরা আগের প্রোগ্রাম হচ্ছিল ওই স্বৈরাচার আমলে যে প্রোগ্রামটা করেছিল ফ্যাসিস্ট আমলে, ওখানে অনেকগুলো বিষয় তো আমরা সম্মত হইনি। তো সেই কারণে আমরা সেই প্রোগ্রাম থেকে বেরিয়ে আসছি। এখন আবার নতুন প্রোগ্রামে যাচ্ছি না, কিস্তির টাকা নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। আমি যে প্রোগ্রামে যাব এখানে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের স্বার্থ, অর্থনৈতিক স্বার্থ সংরক্ষিত হবে কিনা, এটা আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এদিকে নতুন কর্মসূচি নিয়ে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে আইএমএফ প্রতিনিধি দলের বৈঠক হয়েছে। সকালে বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে আসে আন্তর্জাতিক এই সংস্থার প্রতিনিধি দল। নতুন কর্মসূচির আওতায় 3 বছরের জন্য 400 থেকে 450 কোটি মার্কিন ডলার ঋণ পাওয়ার আশা করছে সরকার। রাজনৈতিক পালাবদল, অর্থনীতির নীতিগত কাঠামো পরিবর্তন, বৈশ্বিক অনিশ্চয়তা ও নতুন অর্থনৈতিক চ্যালেঞ্জের কারণে কিছু সংস্কার নির্ধারিত সময়ে বাস্তবায়ন সম্ভব হয়নি, যা নতুন করে বাস্তবায়নের কথা ভাবছে সরকার। সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর কাল প্রথমবারের মতো বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃক্ষরোপণ সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে গোটা দক্ষিণাঞ্চলে বইছে উৎসবের আমেজ। প্রধানমন্ত্রীর আগমনকে সামনে রেখে পরিচ্ছন্নতায় ব্যস্ত সময় পার করছেন নগর ভবনের কর্মীরা। সড়ক সংস্কার থেকে শুরু করে ড্রেন পরিষ্কার সবকিছুই করা হচ্ছে সুনিপুণভাবে। সরকার প্রধানের চোখে একটি সুন্দর ও দৃষ্টিনন্দন শহর তুলে ধরতেই দিনরাত চলছে এই কর্মযজ্ঞ। পরিষ্কার পরিচ্ছন্ন আমরা শহর একটা দেখাতে পারি, এটা আমাদের প্রথম প্রায়োরিটি। সেই হিসেবে আমাদের যে খাল খনন, যেটা পরিষ্কার করা, ঘাস ময়লা টয়লা পরিষ্কার করা, এই কাজগুলো চলছে। রাস্তাঘাটে যেখানে কাদা টাদা জমে আছে সেখানে বালি ফেলে এই জায়গাগুলো আমরা মানে যেন ময়লা বা দেখতে যেন আপত্তিকর কোনো কিছু না লাগে। আগামীকাল বরিশালে 3টি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। ঢাকা থেকে সড়কপথে রওনা হয়ে সকালে তিনি পৌঁছাবেন বরিশালের গৌরনদী উপজেলায়। সেখানে বাটাজোরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। এরপর দুপুরে বরিশাল নগরের 30 গোডাউন বৌদ্ধভূমি এলাকায় আরও একটি বৃক্ষরোপণ কর্মসূচি শেষে বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে তার। দলের চেয়ারম্যান যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে বরিশালেই প্রথম আসছেন, আমরা তার আগমনের অপেক্ষায়। প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারম্যানের এই তাৎপর্যপূর্ণ সফরকে ঘিরে উন্নয়নের নতুন স্বপ্ন দেখছেন বরিশালবাসী। বরিশাল বিভাগ সবচেয়ে বেশি আসন দিয়েছে, তার কারণে আমাদের দাবি তো থাকবেই। সেখানে আমরা আশা করব যে আমরা যে দাবিগুলো করব সেই দাবিগুলো তিনি অবশ্যই পূরণ করবেন। মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা উপহার দিয়েছি 6 আসনে 6 আসন, বরিশালে 21 আসন থেকে 18 আসন আমরা দিয়েছি। এখন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের বরিশালবাসী পক্ষ থেকে যে দাবিটা থাকবে, এটা নিশ্চয়ই তিনি সদাই বিবেচনা করবেন। এদিকে প্রধানমন্ত্রীর সফরে 4 স্তরের কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলার প্রস্তুতি নিয়েছে পুলিশ। প্রত্যেকটা ভেন্যুতে আমাদের স্পেশাল অ্যারেঞ্জমেন্ট রয়েছে এবং আপনারা জানেন এসএসএফ, পিজিআর তারাও থাকবেন। তারাই মূলত ইনার কর্ডন এবং মিডল কর্ডনে থাকে, আমরা আউটার কর্ডনগুলো কাজ করি তাদের সাথে সমন্বয় করে, এবং এসএসএফের দেওয়া সমস্ত নির্দেশনা পরামর্শ সব কিছুকে মাথায় রেখে আমাদের নিরাপত্তা পরিকল্পনা আমরা গ্রহণ করেছি। এর আগে চলতি বছরের 4 ফেব্রুয়ারি দলীয় প্রধান হিসেবে বরিশালের ঐতিহাসিক বেলস পার্কে নির্বাচনী জনসভায় যোগ দিয়েছিলেন তারেক রহমান। সৈয়দ মেহেদি হাসান, স্টার নিউজ, বরিশাল। বরেণ্য রাজনীতিবিদ, জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার এর প্রথম জানাজা সম্পন্ন।
বিকেলে সংসদের দক্ষিণ প্লাজায় দ্বিতীয় জানাজা শেষে পাশের কবরস্থানে দাফনের কথা জানিয়েছেন স্বজনরা। তার মৃত্যুতে আগামীকাল দেশব্যাপী শোক দিবস পালন করবে বিএনপি। জাতীয় সংসদের সাবেক স্পিকার নিজ বাসায় ফিরলেন লাশবাহী ফ্রিজিং গাড়িতে নিথর দেহে। তাকে শেষবারের মতো দেখতে এভাবেই ভিড় করেন স্বজনরা। সকাল 7টায় ধানমন্ডির তাকোয়া মসজিদে গোসলের পর জমির উদ্দিনের লাশবাহী গাড়ি রাখা হয় ছোট ছেলের বাসার নিচে। জানান আজই জানাজা শেষে দাফন করা হবে। বাবার জন্য দেশবাসীর কাছে দোয়া চান তিনি। খুব ইচ্ছে ছিল আমাদের পঞ্চগড়ের, উনি যেখানকার মানুষ, আমরা যেখানকার, আমাদের শিকড় যেখানে, সেখানে ওনাকে নিয়ে যাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু আবহাওয়ার কারণে আসলে আজকে সেখানে নিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব হচ্ছে না। এবং আমাদের আরও ইচ্ছা ছিল যে পঞ্চগড়ের থেকে মানুষরা যেন আসতে পারে, সেটারও আমাদের একটু ইচ্ছা ছিল সময় দেওয়ার, কিন্তু সেটারও আসলে আমরা ধর্মীয় কারণেই, সঙ্গত কারণে আমরা সেটা অপেক্ষা করতে পারছি না। কাজেই আপনারা সবাই দোয়া করবেন। প্রয়াত জমির উদ্দিনকে শেষবারের মতো দেখতে এসে আবেগ আপ্লুত হন স্বজনরা। স্বজনদের দেখা শেষে প্রথম জানাজা সম্পূর্ণ হয় ধানমন্ডির তাকোয়া মসজিদে। দ্বিতীয় জানাজা বিকেল 5টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নির্ধারণ করা হয়েছে। দাফন করা হবে সংসদ ভবনের পাশে জাতীয় কবরস্থানে। ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। তার বয়স হয়েছিল 95 বছর। জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সুপ্রিম কোর্টে আধাবেলা ছুটি ঘোষণা করা হয়েছে। তার মৃত্যুতে প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধী দলীয় নেতা শোক জানিয়েছেন। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জানিয়েছেন, জমির উদ্দিনের মৃত্যুতে সোমবার দেশব্যাপী শোক পালন করবে বিএনপি। মরহুম জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামীকাল ঢাকা মহানগরী সহ সারা দেশে শোক দিবস পালন করবে। এই উপলক্ষে ঢাকা সহ সারা দেশে যত দলীয় কার্যালয় আছে, দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে এবং নেতা কর্মীরা প্রত্যেকে কালো ব্যাজ ধারণ করবেন। প্রতিটি কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন এবং নেতাকর্মীদের কালো ব্যাজ ধারণ করার নির্দেশও দেন তিনি। কালো পতাকা উত্তোলন করা হবে। মামুনুর রশিদ পনেল, স্টার নিউজ, ঢাকা। টানা বৃষ্টির প্রভাব পড়েছে রাজধানীর কাঁচা বাজারে। সবজি সহ বিভিন্ন নিত্যপণ্যের সরবরাহ সংকট না থাকলেও কিছু পণ্যের দাম কিছুটা বাড়তি। তবে বাজারে ক্রেতার উপস্থিতি একদমই কম। টানা বৃষ্টিতে রাজধানীর কারওয়ান বাজারের বেশিরভাগ এলাকায় তলিয়ে গেছে পানিতে। এমন পরিস্থিতিতে বাজার অনেকটাই ক্রেতা শূন্য। বিক্রেতারা বলছেন, বিভিন্ন জেলা থেকে পর্যাপ্ত পরিমাণে সবজি ও অন্যান্য পণ্য রাজধানীতে পৌঁছাচ্ছে। সরবরাহে বড় ধরনের সংকট না থাকলেও ক্রেতা কম থাকায় আশানুরূপ বিক্রি হচ্ছে না। মানে নামেও না, আর কাস্টমার আসতেও পারো না, আর প্রত্যেকটা দিন হিসেবে লসে আছে। আর মাস না আসলে বেচমুকার কাছে পানির কারণে আমাদের সবার বেচা কিনা একবার বন্ধ হয়ে গেছে। কাস্টমার আসতে না পারলে ব্যবসা কার কাছে করবেন? অন্য সময় যেমন বৃষ্টি হলে বেশি হয়ে যায়, এখন তো পটল 40 বলতেছে, ভেন্ডি 40, 100 হলেও তো নিতে হইতো। অন্যদিকে যারা প্রয়োজনের তাগিদে বাজারে আসছেন তাদেরও পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। নোংরা পানি মারিয়ে বাজার করতে গিয়ে ভোগান্তিতে পড়তে হয় তাদের। কারণ বাজারটা প্রায় হাঁটু পানি হয়ে যায়, যে বাজার করতে আমাদের অনেক সমস্যা। ওয়াশরুমের পানি, মনে করেন যে বাজারে পাবলিক টয়লেট আছে, টয়লেটে ওয়াশরুমের পানিটা নিয়ে বের হচ্ছে, পাবলিকের রোগ জীবাণু বাড়ছে। সিটি কর্পোরেশনের উদ্যোগ নেই। ব্যবসায়ীদের দাবি, বাজারে জলাবদ্ধতার সমস্যা নিরসনে কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। কেউ পরিষ্কার করে না, কোনো সিটি কর্পোরেশনের লোক এখানে আসা হয় না, দেখো না। কাস্টমার আসতে পারে না, দোকানদাররা ঠিক মতো বেচা কিনা করতে পারে না, অনেক ঝামেলা। টানা বৃষ্টি অব্যাহত থাকলে অনেক নিত্যপণ্যের দাম বাড়তে পারে বলে আশঙ্কা ব্যবসায়ীদের। তামসিদ আহমেদ, স্টার নিউজ, ঢাকা।